আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইপারটেনশন। কিভাবে আমরা নন ফার্মাকোলজিক্যাল মেথড বা ঘরোয়া পদ্ধতিতে প্রেশার আমরা কমাতে পারি। এর জন্য প্রথমে জানতে হবে আমাদের হাইপারটেনশন কাকে বলে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ যেটা যেটা আমাদের প্রিভিয়াস জেএনসি 8 গাইডলাইন্স বা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বা আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির যে অ্যাডভাইসারি ছিল যে সিস্টোলিক ব্লাড প্রেশার 140 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90-র উপরে গেলে আমরা হাইপারটেনসিভ বলতাম। এখন আমাদের রিসেন্ট গাইডলাইন্স যেটা বলছে এটা জেএনসি 8 গাইডলাইন্স থেকে ডিফার করছে, যেখানে সেটা হচ্ছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং 9 আদার্স বডি, ইউরোপিয়ান সোসাইটি অফ হাইপারটেনশন, এরা রিসেন্ট যে গাইডলাইনটা দিয়েছে সেটা হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 120 আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 80 মিলিমিটার অফ মার্কারি। সেটা হচ্ছে কিন্তু নর্মাল ব্লাড প্রেশার। যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 120 থেকে 129 হয় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 80 মিলিমিটার অফ মার্কারি হয়, তাহলে সেটা কিন্তু এলিভেটেড ব্লাড প্রেশার। এবার এই স্টেজিংয়ে আমাদের রিসেন্ট গাইডলাইনে কিন্তু প্রি হাইপারটেনশন স্টেজটা এরা অমিট করেছে। নেক্সট হচ্ছে আমাদের স্টেজ 2 হাইপারটেনশন। স্টেজ 2 হাইপারটেনশন কি? যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 140 প্লাস এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 প্লাস হয়, তাকে আমরা বলি স্টেজ 2 হাইপারটেনশন। নেক্সট ওয়ান হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস। হাইপারটেনসিভ ক্রাইসিস কি? সিস্টোলিক ব্লাড প্রেশার 180 প্লাস এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 120 প্লাস। এই দুটোর কম্বিনেশন হতে পারে বা যে কোনো একটা হলেই কিন্তু আমরা পেশেন্টকে হাইপারটেনসিভ ক্রাইসিসে আছে ডায়াগনোসিস করতে পারি। আর স্টেজ 1 হাইপারটেনশনটা হচ্ছে 130 থেকে 139 সিস্টোলিক ব্লাড প্রেশার এবং 80 থেকে 89 বা 80 থেকে 89 মিলিমিটার অফ মার্কারি যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হয়, সেটাকে আমরা বলি স্টেজ 1 হাইপারটেনশন। যেহেতু আমাদের কাট অফটা হাইপারটেনশনের 140/90 থেকে 130/more than 80 ডায়াস্টোলিক ব্লাড প্রেশারে নামিয়ে আনা হয়েছে, সেই জন্য প্রায় যদি আমরা ইউএস পপুলেশনের ক্ষেত্রে দেখি, এটা প্রায় 45 থেকে 47% অফ ইউএস অ্যাডাল্ট পপুলেশন কিন্তু হাইপারটেনসিভ স্টেজে পড়ছে। এবং এই কাট অফ ভ্যালু কমানোর জন্য কিন্তু আমাদের ইন্ডিয়া, যেখানে প্রায় 150 থেকে 160 কোটি মানুষ বসবাস করে, এখানে কিন্তু একটা লার্জ পপুলেশন হচ্ছে হাইপারটেনসিভ এর মধ্যে ডায়াগনোসিসের মধ্যে পড়ছে। এই হাইপারটেনসিভ ডায়াগনোসিস করি আমরা কিভাবে, ব্লাড প্রেশারটা আমরা মাপি কিভাবে, ঘরোয়া পদ্ধতি ব্লাড প্রেশার মাপার নিয়ম কানুন কয়েকটা টিপসে আমরা বলতে পারি কিভাবে ব্লাড প্রেশার মাপতে হয়। ব্লাড প্রেশার মাপার আগে কিন্তু মিনিমাম 30 মিনিট পেশেন্ট কিছু খাবে না, কোনো এক্সারসাইজ করবে না এবং কোনো ধূমপান বা স্মোকিং এর কোনো করবে না। তারপর পেশেন্টকে 5 থেকে 10 মিনিট রিল্যাক্স স্টেজে সেট বসাতে হবে এবং প্রেশার মাপার সময় পেশেন্টের হাতটা কিন্তু একটা টেবিলের উপর ফিক্সড রাখতে হবে, যাতে কাফের লেভেল এবং হার্ট লেভেল সেম লেভেলে আসে। এবং পেশেন্ট কিন্তু ক্রস লেগ বা পায়ের উপর পা তুলে বসবে না, পায়ের ফুট একদম মেঝেতে সমান্তরালভাবে পড়ে থাকবে এবং পেশেন্ট রিল্যাক্স অ্যান্ড কামভাবে থাকবে। সেই সময় কিন্তু আমাদের পেশেন্টকে হাইপারটেনসিভ ডায়াগনোসিস করার আগে মিনিমাম 2টো রিডিং নিতে হবে, সকালে একটা এবং সন্ধ্যা। আমরা যেভাবে এবার প্রেশার মাপার পর এভাবে আমরা যদি পেশেন্টকে হাইপারটেনশন হিসেবে ডায়াগনোসিস করি, যদি ফার্স্ট হচ্ছে পেশেন্ট হাইপারটেনসিভ ক্রাইসিসে থাকে, তাহলে কিন্তু ইমিডিয়েট
ট্রিটমেন্ট করা শুরু করতে হবে। না, পেশেন্ট যদি এলিভেটেড ব্লাড প্রেশার লেভেলে থাকে তাহলে আমরা বা স্টেজ 1 হাইপারটেনশন পর্যন্ত আমরা কিভাবে ঘরোয়া উপায়ে পেশেন্টের ব্লাড প্রেশার কমাতে পারি উইদাউট এনি মেডিকেশন। ফার্স্ট হচ্ছে, পেশেন্টের যদি ওভারওয়েট হয় বা ওজন বেশি হয় তাহলে ওয়েট রিডাকশন, মিনিমাম ওয়েট রিডাকশন 2 কিলো 4 কিলো ওয়েট রিডাকশনও কিন্তু আমাদের সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেশ কিছুটা কমিয়ে দেয়। নেক্সট হচ্ছে ডায়েট। ডায়েট হচ্ছে ড্যাশ টাইপ অফ ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। সেখানে কি আমরা হোল গ্রেনস, গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুইটস, প্রচুর পটাশিয়াম রিচ ফ্রুইটস সেগুলো আমরা খেতে বলি। আর হচ্ছে ডেয়ারি প্রোডাক্টস যেটা খাবে, লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস, লিন প্রোটিনযুক্ত যে ফিশ বা পোলট্রি সামগ্রী এইসব কিন্তু খেতে পারে। বিভিন্ন ধরনের নাটস যেমন কাজু বাদাম বা ফ্ল্যাক্স সিডস, বিভিন্ন ধরনের বীজ, গার্লিক এবং গার্লিক ওয়াটার, এগুলো কিন্তু খাবারের মধ্যে যদি ইনকর্পোরেট করে তাহলে কিন্তু প্রেশার অনেকটাই কন্ট্রোল করতে পারে। এবার যে খাবারগুলো মেন আমরা পেশেন্টকে বলি সেটা হচ্ছে একটা ব্যালেন্স ডায়েট এবং খাবারের টাইমিংটা যেন ঠিক রাখে। আর হচ্ছে সোডিয়াম হচ্ছে লো সোডিয়াম ডায়েট। আমরা ডেইলি রেকমেন্ডেড অ্যালাউন্স দিই 2 গ্রাম পার ডের নিচে যদি সোডিয়াম খাদ্যে থাকে তাহলে কিন্তু প্রেশার অনেকটাই কমে। এবং পেশেন্টকে আরেকটা অ্যাডভাইস দিতে হয় যে ফাস্ট ফুড বা প্রসেস ফুড যেগুলো আছে বা ক্যান ফুড, এইগুলো কিন্তু টোটালি অ্যাভয়েড করতে হয়, নাহলে কিন্তু ব্লাড প্রেশার বাড়তে থাকবে। নেক্সট হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। স্ট্রেস যদি কারো বেশি থাকে তাহলে কিন্তু তার প্রেশার বাড়তে থাকবে। স্ট্রেস ম্যানেজমেন্ট কিভাবে করবে না, পেশেন্ট যোগা থেরাপি করতে পারে, মেডিটেশন করতে পারে এবং ব্রিথিং এক্সারসাইজ, ডিপ ব্রিথিং এক্সারসাইজ আমার অন্য ভিডিওতে আপনি পেয়ে যাবেন, যেগুলো ডিপ ব্রিথিং এক্সারসাইজ কিভাবে করতে হয় বা ইকুয়াল ব্রিথিং এক্সারসাইজ কিভাবে করতে হয় সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। যোগা থেরাপি, মেডিটেশন থেরাপি, রিসেন্ট রিসার্চ দেখাচ্ছে যে এখানে প্রায় 5 থেকে 10 মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেশার কমে যায় এবং 2 থেকে 4 মিলিমিটার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু অনলি যোগা থেরাপি মেডিটেশন করলেই কমে যাবে। নেক্সট হচ্ছে স্মোকিং। পেশেন্টকে কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে বলতে হবে যে স্মোকিং করলে কিন্তু ব্লাড প্রেশার কমবে না, ব্লাড প্রেশার বাড়তে থাকবে। এবং যারা এক্সেসিভ চা কফি খায়, চা এবং কফির পরিমাণও কিন্তু অনেক কম খেতে হবে বা কাট ডাউন করতে হবে। আর হচ্ছে এক্সারসাইজ প্রোটোকল কীভাবে ফলো করবে না, এরোবিক এক্সারসাইজ 30 মিনিট, ভিগোরাস এক্সারসাইজ সপ্তাহে 5 দিন কিন্তু যদি করতে পারে অনেকটাই ব্লাড প্রেশার কাট ডাউন করা যায়। নেক্সট হচ্ছে যে ফাস্টিং প্রোটোকল করলে কেউ যদি অনলি 10 ডেজ ফাস্টিং করে, অনলি ওয়াটার অনলি খায়, তাহলেই কিন্তু তার ব্লাড প্রেশার 120-80 নিচে নেমে যাবে। কিন্তু সেটা তো সম্ভব নয়। আমাদের অল্টারনেট ডে ফাস্টিং বা 2:5 ফাস্টিং প্রোটোকল অথবা ক্যালোরি রেস্ট্রিকশন প্রোটোকল, এই 3টে প্রোটোকল কিন্তু আমাদের ফলো করতে হয়। নেক্সট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে অ্যালকোহল। যারা অ্যালকোহলিক তাদের কিন্তু অ্যালকোহল অ্যাভয়েড করতে হয় বা অ্যালকোহলের পরিমাণ অনেক কাট ডাউন করতে হয়, কারণ অ্যালকোহল, স্মোকিং এগুলো কিন্তু প্রত্যেকটাই ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। এবার কখন আমরা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট করব, কারণ ট্রিটমেন্ট একটা হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস, যদি সিস্টোলিক ব্লাড প্রেশার 180 প্লাস, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 120 প্লাস হয়, তখন কিন্তু আমরা একটা রিডিংয়ের উপরই এমার্জেন্সি ট্রিটমেন্ট শুরু করি। এবার পেশেন্টের যদি আপনি একটা রিডিংয়ে 130 থেকে 139 সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 থেকে 89 পান,
তাহলে আপনি পেশেন্টকে অ্যাডভাইস করুন হোম ব্লাড প্রেশার মনিটরিং করার জন্য। অনেক সময় দেখা যায় যেটাকে আমরা হোয়াইট কোট হাইপারটেনশন বলি, যে পেশেন্টের ক্লিনিকে এলে ব্লাড প্রেশার বেড়ে যায়, আবার বাড়িতে গেলে কমে যায়। যদি দেখা যায় অফিস ব্লাড প্রেশার এবং হোম ব্লাড প্রেশার বা দুটোই হচ্ছে, দুটো রিডিংসই আপনার 130-এর উপরে আসছে, তাহলে কিন্তু সিস্টোলিকের ক্ষেত্রে বা ডায়াস্টোলিকের ক্ষেত্রে 80-র উপরে আসছে, তাহলে কিন্তু স্টেজ 1 হাইপারটেনশন। স্টেজ 1 হাইপারটেনশন হলে পেশেন্টকে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট, এক্সারসাইজ, ওয়েট লস যেগুলো বললাম সেগুলো কিন্তু ভালোভাবে প্রোটোকল করে মেনটেন করে আপনি রিচেক করুন। যদি দেখা যায় বিপি কমছে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট শুরু করা উচিত। আমরা নেক্সট সাইডে বলবো যে কি ফার্মাকোলজিক্যাল থেরাপি ইউজ করতে হয় এবং আমাদের ব্লাড প্রেশার কমানোর যে ওষুধ আমরা কিভাবে ইউজ করি, কোন বয়সে কি দিতে হয়, পেশেন্টের কোমরবিডিটি, ডায়াবেটিস বা ওবেসিটি বা ওল্ড এজ, ফ্যামিলি হিস্ট্রি অফ এসসিভিডি থাকলে কীভাবে ট্রিটমেন্ট করতে হয়, সব কিছু বিস্তারিত কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে আসবে।